আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি অনেক বেশি ভালো আছো। আজকে আমরা অষ্টম শ্রেণীর ইংলিশ ফর টুডে বই থেকে ইউনিট 1 এর লেসন 2 এর নকশিকাতা যে পাঠটি রয়েছে এটি আজকে আমরা অর্থসহ আলোচনা করব। এখানে একটি কবিতা রয়েছে, এটি আমরা অর্থসহ কি বোঝানো হয়েছে সেটি দেখব এবং এরপরে আমাদের সি নম্বরে যে প্যাসেজটি রয়েছে এটি হচ্ছে আমরা বাংলা অর্থসহ আলোচনা করব। তাহলে দেখো, আজকে আমাদের আলোচনার বিষয় নকশিকাথা। ঠিক আছে, নকশিকাথা হচ্ছে কি নকশা করা এক ধরনের কাঁথা। তো এখানে দেখো, প্রথমে আমাদের কিছু কিওয়ার্ডস রয়েছে। কিওয়ার্ডস মানে হচ্ছে কি মূল শব্দ। ঠিক আছে, অর্থাৎ এই প্যাসেজটা পড়লে, এই কবিতাটা পড়লে আমরা কিছু মূল শব্দ দেখতে পাবো। কি কি শব্দগুলো রয়েছে? একটা রয়েছে কুইল্ট। কুইল্ট মানে হচ্ছে কি কাঁথা। ঠিক আছে, আর্টিস্টিক। আর্টিস্টিক মানে হচ্ছে শৈল্পিক। কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে। ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী। ডিমান্ড চাহিদা। এবং সর্বশেষে রয়েছে প্যাটার্ন। প্যাটার্ন মানে হচ্ছে নকশা বা ডিজাইন। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এই কয়েকটা শব্দের অর্থ দেখে নিলাম। এর মধ্যে একটা দেখলাম কুইল্ট মানে কাঁথা, আর্টিস্টিক শৈল্পিক, কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে, ট্র্যাডিশনাল ঐতিহ্যবাহী, ডিমান্ড চাহিদা এবং প্যাটার্ন মানে হচ্ছে নকশা বা ডিজাইন। এরপর দেখো, এখানে আমাদের একটা ছবি দেওয়া রয়েছে এবং বলা হচ্ছে লুক অ্যাট দ্য পিকচার। ছবিটি দেখো অ্যান্ড এবং দ্য কোয়েশ্চনস এবং প্রশ্নগুলো দেখো। দেন তারপর আস্ক জিজ্ঞেস করো, অ্যান্ড আনসার উত্তর করো, দ্য কোয়েশ্চনস প্রশ্নগুলোর উইথ ইয়োর পার্টনার তোমার পার্টনারের সাথে। তো চলো প্রথমে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে নিই। তো যেহেতু বলা হচ্ছে পার্টনারের সাথে উত্তর দেওয়ার জন্য, তাহলে আমরা এটাকে একটা ডায়লগ আকারে উপস্থাপন করতে পারি। তো এখানে যে 4টি প্রশ্ন রয়েছে সেই 4টি প্রশ্ন আমরা একটা ছোট্ট একটা ডায়লগের মধ্যে উপস্থাপন করেছি। দেখো, এখানে অপু বলছে হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, যেটি হচ্ছে আমাদের প্রথম প্রশ্ন। ঠিক আছে, তো এই প্রশ্নের উত্তরে বিনা বলছে আই সি আ এমব্রয়ডারিড কুইল্ট ইন দ্য পিকচার। ছবিটিতে আমি একটি সেলাই করা নকশাকৃত কাঁথা দেখতে পাচ্ছি। ঠিক আছে, এমব্রয়ডারিড মানে হচ্ছে সেলাই করা নকশাকৃত, কুইল্ট মানে কাঁথা। এই দুইটা শব্দ অনেকবার আসবে। এরপর দেখো দ্বিতীয় প্রশ্ন, হোয়াট ইজ ইট কল্ড, এটাকে কি বলে ডাকা হয় বা এটাকে কি বলে পরিচিত? ইট ইজ কল্ড নকশিকাথা। এটাকে নকশিকাথা বলা হয় বা এটাকে নকশিকাথা ডাকা হয়। এবার 3 নম্বর প্রশ্নটিতে দেখো, হ্যাভ ইউ সিন ইট বিফোর, তুমি কি এটা পূর্বে কখনো দেখেছো? হোয়ার, কোথায়? এবার উত্তরে বলছে হ্যাঁ, ম্যানি টাইমস, অনেকবার। আই হ্যাভ সিন ইট, আমি এটি দেখেছি, ইন ভিলেজেস, গ্রামে, অ্যান্ড এবং অ্যাট মাই গ্র্যান্ড মাদার্স হোম, এবং আমার দাদির বাড়িতে। ওকে, সো 4 নম্বর প্রশ্নে রয়েছে হোয়াট ডু উই ডু উইথ ইট, এটা আমরা কি করি বা কিভাবে ব্যবহার করি? উত্তরে রয়েছে উই ইউজ ইট, আমরা এটা ব্যবহার করি অ্যাজ এ কুইল্ট অর বেড কাভার, কাঁথা অথবা বেড কাভার হিসেবে এটাকে আমরা ব্যবহার করি। সো এরপর আমরা পরের অংশে চলে যাই। পার্ট বিতে রয়েছে এক্সেপ্ট ফ্রম, অর্থাৎ উদ্ধৃতিটি নেওয়া হয়েছে দ্য ফিল্ড অব দ্য এমব্রয়ডারিড কুইল্ট, অর্থাৎ নকশিকাথার মাঠ বাই জসিমউদ্দিন, অর্থাৎ জসিমউদ্দিনের লেখা নকশিকাথার মাঠ থেকে নিচের যে কবিতাটি রয়েছে সেই কবিতাটি নেওয়া হয়েছে। এখন এই নকশিকাথার মাঠ আসলে একটা উপন্যাস, যেটাকে কবিতার ভাষায় উপস্থাপন করা হয়েছে। তো এটাকে, এই কবিতাটা বোঝার জন্য আমাদের প্রথমে নকশিকাথার মাঠ উপন্যাসে কি রয়েছে তার একটা সারমর্ম বা একটা সারাংশ আমাদেরকে জানতে হবে। চলো এখান থেকে আমরা সারাংশটা জেনে নেই। দেখো, নকশিকাথার মাঠ 1929 সালে প্রকাশিত পল্লীকবি জসিমউদ্দিনের একটি অনবদ্য আখ্যান কাব্য, অর্থাৎ এটা একটা উপন্যাস, কিন্তু এটাকে প্রকাশ করা হয়েছে, তুলে ধরা হয়েছে কবিতার ভাষায়। কাব্যটি রূপাই ও সাজু নামক দুই বাস্তব গ্রামীণ যুবক যুবতীর করুণ প্রেম কাহিনীকে কেন্দ্র করে রচিত। এই রূপাইয়ের বাস্তব নাম হচ্ছে রূপা এবং সাজু হচ্ছে একটা মেয়ে চরিত্র, এর বাস্তব নাম হচ্ছে ললিতা। ঠিক আছে, এবং দুইটাই হচ্ছে কি একটা বাস্তব চরিত্র, অর্থাৎ এটাকে আমরা বাস্তবিক অর্থেই খুঁজে পাবো। এটা ময়মনসিংহের হচ্ছে একটা বাস্তব ঘটনা। রূপাই ছিল বহুগুণে গুণান্বিত এক সাহসী যুবক, আর সাজু ছিল রূপে গুণে অনন্য এক পল্লী নারী, অর্থাৎ যুবতী। তো এই যে এই রূপাইয়ের সাথে পাশের গ্রামের সুন্দরী ও সুশীল মেয়ে সাজুর ঘটনাচক্রে তাদের মধ্যে পরিচয় ও প্রেম হয়ে যায়, এবং এই ভালোবাসা থেকে একসময় তাদের বিবাহ হয়, কিন্তু এই বিবাহটা বেশি দিন দীর্ঘস্থায়ী হয় না। কেন হয় না? কারণ বনগেয়দের, অর্থাৎ এই ময়মনসিংহ অঞ্চলের একটা গ্রামের নাম বনগেয়, তো এই বনগেয়দের আক্রমণে এই রূপাইদের ধান রক্ষার জন্য রূপাই লড়াইয়ে নামে। ঠিক আছে, অর্থাৎ রূপাইদের যে ধান ছিল সেই ধানের জমি থেকে অন্যরা ধান কেটে নিয়ে যাচ্ছিল, এবং সেই ধান রক্ষা করার জন্য রূপাই হচ্ছে যুদ্ধে নেমে পড়ে বা রূপাই হচ্ছে একটা লড়াইয়ে নেমে পড়ে। এবং এই ঘটনাচক্রে বেশ কয়েকজন
খুন হয়ে যায়, অর্থাৎ এই রূপাইদের যে দল ছিল তারা হচ্ছে এই বনগীয়দের হচ্ছে আক্রমণ করে খুন করে ফেলে। তো যে কারণে এই খুনের ঘটনায় অভিযুক্ত হয়ে এই রূপাইকে হচ্ছে পালিয়ে বেড়াতে হয়, ঠিক আছে, কারণ তাকে ধরতে পারলে তাকে ফাঁসিতে ঝোলাবে অথবা যাবজ্জীবন কারাদণ্ড দিবে। সাজু সারা জীবন প্রদীপ জ্বালিয়ে তার অপেক্ষায় থাকে, অর্থাৎ এই যে রূপাই পালিয়ে গেল, রূপাই পালিয়ে যাওয়ার পর তার স্ত্রী সাজু সে হচ্ছে এই রূপাইয়ের অপেক্ষায় থাকে। এক রাতে রূপাই ফিরে আসে এবং তাকে বিদায় জানায়, কারণ হচ্ছে সে তো এখানে থাকতে পারবে না, কারণ সে এখানে থাকলে ধরা পড়ে যাবে এবং তাকে ফাঁসি দেওয়া হবে। তো বিদায়ের সময় সে সাজুকে আল্লাহর হাতে সঁপে দিয়ে চলে যায় এবং এটাই তাদের শেষ দেখা। এই যে রূপাই অর্থাৎ সাজুর স্বামী, এই রূপাইয়ের স্মৃতি নিয়ে সে হচ্ছে কাঁথায় সুই সুতোয় বুনে রাখে। মৃত্যুর পর সেই কাঁথা কবরের উপর দেওয়ার ইচ্ছা প্রকাশ করে সাজু, তার মায়ের কাছে বলে যায় যে মৃত্যুর পরে যেন এই কাঁথাটি তার কবরের উপর বিছিয়ে দেওয়া হয়। বহুদিন পরে সাজুর কবরের পাশে এক অচেনা মৃত মানুষ ও করুণ বাঁশির সুরে তাদের চিরবেদনাময় প্রেমের ইঙ্গিত পাওয়া যায়, অর্থাৎ সাজু মরে গেলে তার কবরের পাশে অচেনা একজন মৃত মানুষকে পাওয়া যায়। এ কাব্য বাংলা সাহিত্যের জসীমউদ্দীনের এক অমর সৃষ্টি হিসেবে স্বীকৃত এবং ইংরেজি অনুবাদক E.M. মিলফোর্ড এর মাধ্যমে বিশ্বব্যাপী পাঠকের দৃষ্টি আকর্ষণ করেছে। অর্থাৎ এখানে যে আমরা ইংরেজি অংশটা পড়ব, ইংরেজি কবিতা, এটা হচ্ছে লিখেছেন কে, অনুবাদ করেছেন E.M. মিলফোর্ড। তো চলো আর কথা না বাড়িয়ে আমরা হচ্ছে পরের অংশে চলে যাই। এখানে একটা বিষয় তোমাদেরকে বলে রাখি, আমরা চাইলেই কিন্তু এই যে কবিতা এটাকে আমাদের মতন করে আক্ষরিক অর্থে অনুবাদ করতে পারবো না, কারণ এটা হচ্ছে বাংলায় সরাসরি একটা কবিতা রয়েছে যেটা লিখেছেন জসীমউদ্দীন। তো আমাদেরকে এই কবিতার অর্থগুলো সেরকমই বুঝতে হবে, তবে আমরা চাইলে এটা হচ্ছে একটা ব্যাখ্যা পড়তে পারি যে এই লাইনগুলোতে কি বোঝানো হয়েছে। তো চলো আমরা মূল কবিতাটা এখন শুরু করি। স্প্রেডিং দ্য এমব্রয়ডারিড কুইল্ট, এমব্রয়ডারিড মানে হচ্ছে কি নকশাকৃত, সেলাই করা নকশাকৃত, আর স্প্রেডিং মানে হচ্ছে বিছানো বা ছড়ানো, অর্থাৎ নকশি কাঁথাটি বিছাইয়া সাজু, শি ওয়ার্কস দ্য লিভলং নাইট, সে কি করে সারা রাত আঁকে ছবি, অর্থাৎ এই যে কাঁথা, সে কাঁথার উপর সে সারা রাত নকশা আঁকে বা ছবি আঁকে। তো এখানে বলা হচ্ছে যে এই লাইনে কবি একজন গ্রামীণ নারী সাজুর ছবি তুলে ধরেছেন। সে সারা রাত জেগে নকশি কাঁথা সেলাই করে। কাঁথাটি তার জীবনের অভিজ্ঞতা ও অনুভূতির প্রতিফলন, তার জীবনের সব সুখ দুঃখের ছবি এই কাঁথায় আঁকা। সে সারা রাত ধরে তার জীবনের যে সুখ দুঃখ, সেই সুখ দুঃখের ছবি এখানে আঁকে। এরপরে দেখো, অ্যাজ ইফ হার পোয়েট ওয়ার, যেন তাহার কবি ছিল, অন হিজ বিরিভড প্লাইট, বিরিভড প্লাইট মানে হচ্ছে কি, বিরিভড মানে হচ্ছে স্বজন হারানো বা শোকগ্রস্ত, আর প্লাইট মানে হচ্ছে গোপন ব্যথা, অর্থাৎ ও যেন তাহার গোপন ব্যথার বিরহিয়া এক কবি। এখানে কবি বলতে যে সাজুর স্বামী রূপাইকে বোঝানো হয়েছে। এখানে রূপাইয়ের জীবনের নীরব যন্ত্রণার কথা বলা হয়েছে, কারণ রূপাই হচ্ছে এখন কি তার স্ত্রী সাজুকে রেখে সে বিভিন্ন জায়গায় পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে এবং তার যে সবচেয়ে কাছের স্বজন, তার স্ত্রী সাজু, ভালোবাসার মানুষ, তাকে কিন্তু এখন সে হারিয়ে ফেলেছে। সাজু তার স্বামী রূপাইয়ের জীবনের গোপন সুখ দুঃখ, প্রেম বিরহ, স্বজন হারানোর শোক ও স্মৃতিগুলোর কথা এখানে তুলে ধরেছেন। এরপর দেখো, ম্যানি আ জয়, অনেক সুখ, অ্যান্ড এবং ম্যানি আ সরো, অনেক দুঃখ, ইজ রিটেন অন হার ব্রেস্ট, তার বুকে লেখা ছিল। তো এখানে বলা হচ্ছে অনেক সুখের দুঃখের স্মৃতি ওরই বুকে আছে লেখা। তো এখানে বোঝানো হচ্ছে যে সাজুর জীবনের সব সুখ দুঃখের স্মৃতি তার বুকে লেখা আছে। রূপাইয়ের সঙ্গে প্রথম দেখা, প্রেম, বিয়ে, বিচ্ছেদ ও বিরহ, সব অভিজ্ঞতা সাজুর হৃদয়ে বা বুকে লেখা আছে। এরপর দেখো, দ্য স্টোরি অফ রূপাইস লাইফ ইজ দেয়ার, লাইন বাই লাইন এক্সপ্রেসড, অর্থাৎ তার রূপাইয়ের জীবনের ইতিহাসখানি কহিছে রেখায় রেখায়, অর্থাৎ এই যে সাজু হচ্ছে কাঁথা সেলাই করছে, সেই কাঁথার প্রতিটি লাইনে রূপাইয়ের জীবনের সুখ দুঃখের গল্প, কথা, স্মৃতি ফুটে উঠছে। এরপর চলো আমরা পরের অংশে চলে যাই। হাউ উইল হি বেয়ার দ্য পেইন, হাউ মানে কিভাবে, হি বেয়ার সে বহন করবে, দ্য পেইন এই কষ্ট, মা, অন দিস কুইল্ট লাইস অল অফ মাইন, এখানে বলা হচ্ছে যে এ ব্যথা সে মাগো কেমনে সহিবে, বলো তারে ভালো করে, তার আখি জল ফেলে যেন এই নকশি কাঁথার পরে। অর্থাৎ এখানে সাজু তার মায়ের কাছে তার স্বামী রূপাইয়ের কষ্ট নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। সে তার মায়ের কাছে জানতে চায় তার স্বামী কিভাবে এত কষ্ট সহ্য করবে এবং
নিজের সব আবেগ, দুঃখ, কষ্ট সে এই কাঁথায় লিখে রাখছে বা তুলে রাখছে লাইন বাই লাইন। এই যে সুই দিয়ে যখন সেলাই করা হয় তখন কিন্তু সেটা কি হয়, একটা নকশায় রূপান্তরিত হয় বা সেটা একটা লাইন বাই লাইন চলে যায়। তো এই লাইন বাই লাইনে সে হচ্ছে তার স্বামীর জীবনের দুঃখ কষ্ট এবং তার স্বামী কিভাবে এত কষ্ট সহ্য করবে সেটা সে এই কাঁথার উপর লিখে রাখছে। অল মাই পেইন অ্যান্ড মাই গ্রিফ, আমার সব ব্যথা এবং দুঃখ, এমব্রয়ডারিড লাইন বাই লাইন, অর্থাৎ সুই দিয়ে সেলাই করা আছে, নকশা করা আছে লাইন বাই লাইনে, প্রতিটি লাইনে। বলা হচ্ছে মোর যত ব্যথা, মোর যত কাদা, এরই বুকে লিখে যাই। এখানে সাজুর জীবনের সকল কষ্ট, দুঃখ কাঁথার প্রতিটি সেলাইয়ের মাধ্যমে প্রতিটি লাইনে প্রকাশ পাচ্ছে। সো লে ইট অন মাই গ্রেভ, গ্রেভ মানে হচ্ছে কবর, লে মানে হচ্ছে বিছিয়ে দেওয়া বা নিচু করে রেখে দেওয়া। মাদার, দিস পিকচার অফ মাই গ্রিফ, তো এখানে বলা হচ্ছে আমি গেলে মোর কবরের গায়ে এরে মেলে দিও তাই, এই আমার শোকের প্রতিচ্ছবি। ঠিক আছে, অর্থাৎ এখানে সাজু বলতেছে তার মায়ের কাছে যে আমি যখন মরে যাব তখন আমার কবরের উপর এটিকে বিছিয়ে দিও বা এটিকে মেলে দিও, এটি হচ্ছে আমার শোকের প্রতিচ্ছবি। তো দেখো এখানে বলা হচ্ছে সাজু মনে করে মৃত্যুর পরেও এই কাঁথাই তার জীবনের গল্প বলবে। কোনোদিন যদি রূপাই ফিরে আসে তাহলে সে যেন এই কাঁথা দেখে সাজুর মনের কষ্ট দুঃখ বুঝতে পারে। এজন্য তার মাকে বলছে যেন এই কাঁথাটি তার কবরের উপর বিছিয়ে রাখে। তার স্বামী রূপাইকে হারিয়ে তার জীবনের যে কষ্ট ও সুখ ছিল, এই কাঁথাটি তার প্রতিচ্ছবি। দ্যাট হিজ অ্যান্ড মাইন আপন ইটস ব্রেস্ট মে মিংলিং ফাইন্ড রিলিফ, রিলিফ মানে হচ্ছে স্বস্তি পাওয়া, মিল খুঁজে পাওয়া, শান্তি খুঁজে পাওয়া। ঠিক আছে, তো এখানে বলা হলো মোর ব্যথার সাথে তার ব্যথাখানি দেখে যেন মিল করে, অর্থাৎ এই যে সাজুর জীবনের যত কষ্ট এবং তার স্বামীর জীবনের রূপায়ের জীবনের যত কষ্ট, এই দুইটা কষ্টকে একসাথে করে যেন এই সাজু একটা মিল খুঁজে পায়, একটা শান্তি খুঁজে পায়। ঠিক আছে, তাহলে এই লাইনে কবি বোঝাতে চেয়েছেন যে ভালোবাসার মানুষদের দুঃখ একত্রে মিললে তা মানসিক শান্তি এনে দেয়। অর্থাৎ বলা হয় না যে ভালোবাসার মানুষের সাথে একসাথে বসে কান্না করাও শান্তির, সো সেটা এখানে বলা হচ্ছে। সাজু তার জীবনের শেষ সম্বলটুকু ও তার স্বামী রূপায়ের স্মৃতি বহনকারী এই কাঁথাটি তার কবরের উপর রেখে রূপায়ের সাথে মিলে যেতে চেয়েছেন এবং এতেই সাজু শান্তি খুঁজে পায়। তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা হয়তো অনেক ভিডিওতে বা অনেক জায়গাতে এই লাইনগুলোর সোজা বাংলা অর্থ দেখবে, বাট সেই সোজা বাংলা অর্থ তোমরা শুধুমাত্র বোঝার জন্য পড়তে পারো, সেটি কিন্তু এমনিতে মিলবে না। কারণ হচ্ছে এই যে কবিতার লাইনগুলো এটি কিন্তু সোজাসুজি জসীমউদ্দিনের যে কবিতার লাইন সেখান থেকে নেওয়া হয়েছে, তুমি এখান থেকে বুঝতে পারছো। এবং এই ইংরেজি অংশটা হচ্ছে কি একটা ট্রান্সলেশন, অর্থাৎ বাংলা থেকে ইংরেজিটাকে ট্রান্সলেশন করা হয়েছে। ঠিক আছে, তো তোমাদের জন্য আমার পরামর্শ হলো তোমরা এটাকে একটু বুঝে বুঝে পড়ে ফেলবে এবং এই কবিতার লাইনগুলো চাইলে হুবহু মুখস্থ করে ফেলতে পারো এবং এটাই তোমার জন্য ভালো হবে। তো চলো এবার আমরা পরের অংশে চলে যাই। পরের অংশে সিতে রয়েছে নাও, এখন রিড দ্য টেক্সট, নিচের টেক্সটগুলো পড়ো, টু নো জানার জন্য, অ্যাবাউট নকশিকাঁথা, নকশিকাঁথা সম্পর্কে। অর্থাৎ এখন বলা হচ্ছে নিচের যে টেক্সটটা রয়েছে, লেখাটা রয়েছে, এটাকে পড়ো নকশিকাঁথা সম্পর্কে আরও জানার জন্য। তো চলো আমরা এটা পড়ে ফেলি। নকশিকাঁথা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডারিড কুইল্ট। ঠিক আছে, এমব্রয়ডারিড মানে আমরা অলরেডি বলেছি যে সেলাই করা নকশাযুক্ত, আর কুইল্ট মানে কাঁথা। নকশিকাঁথা এক ধরনের সেলাই করা কাঁথা। দ্য নেম ওয়াজ টেকেন ফ্রম, এই নামটি নেওয়া হয়েছে দ্য বাংলা ওয়ার্ড, একটা বাংলা শব্দ নকশা, নকশা থেকে, হুইচ মিনস যার মানে আর্টিস্টিক প্যাটার্ন, শৈল্পিক নকশা। ঠিক আছে, ইট ইজ আ কাইন্ড অফ, এটা এক ধরনের ট্র্যাডিশনাল ক্রাফট, অর্থাৎ ঐতিহ্যবাহী কারুশিল্প, অ্যান্ড এবং ইজ সেইড টু বি, বলা হয় ইন্ডিজেনিয়াস, স্থানীয় বা নিজস্ব, টু বাংলাদেশ অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল ইন ইন্ডিয়া, ইন্ডিয়ার পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের হচ্ছে এটা নিজস্ব শিল্প হিসেবে এটাকে বলা হয়। এরপর দেখো দ্য আর্ট হ্যাজ বিন প্র্যাকটিসড, এই শিল্পটি চর্চা হয়ে থাকে ইন রুরাল বাংলাদেশ, গ্রামীণ বাংলাদেশে বা বাংলাদেশের গ্রাম অঞ্চলে, ফর সেঞ্চুরিজ, শত বছর ধরে। অর্থাৎ এই শিল্পটি গ্রাম বাংলায় শত শত বছর ধরে চর্চা হয়ে আসছে। দ্য নেম নকশিকাঁথা বিকাম পপুলার, নকশিকাঁথা নামটি জনপ্রিয় হয়ে ওঠে আফটার মানে পরে, দ্য পয়েট কবি জসীমউদ্দিনস পোয়েম, জসীমউদ্দিনের কবিতা,
নকশিকাঁথার মাঠ প্রকাশিত হওয়ার পর ওয়াজ পাবলিশড ইন 1929 অর্থাৎ 1929 সালে কবি জসীমউদ্দিনের নকশিকাঁথার মাঠ কবিতা প্রকাশিত হওয়ার পর নকশিকাঁথা নামটি জনপ্রিয় হয়ে ওঠে। এরপরে আমাদের রয়েছে ট্র্যাডিশনাল কাঁথাস আর মেড ফর ফ্যামিলি ইউজ, অর্থাৎ ট্র্যাডিশনাল কাঁথাস মানে কি ঐতিহ্যবাহী বা প্রথাগত কাঁথাগুলো মেড তৈরি করা হয় ফ্যামিলি ইউজ, পরিবারের ব্যবহারের জন্য। ওল্ড অ্যান্ড নিউ ক্লথ, পুরাতন এবং নতুন কাপড়, অ্যান্ড থ্রেড, সুতা, আর ইউজ টু মেক দিস, তৈরি করতে ব্যবহার করা হয় কুইলস, এই কাঁথায়। অর্থাৎ এই কাঁথা তৈরি করতে পুরাতন বা নতুন কাপড় এবং সুতা ব্যবহার করা হয়। ময়মনসিংহ, জামালপুর, রাজশাহী, ফরিদপুর, বগুড়া অ্যান্ড যশোর আর মোস্ট ফেমাস, সবচেয়ে বিখ্যাত ফর দিস ক্রাফট, এই শিল্পের জন্য। ঠিক আছে, এরপর দেখো নাও, এখন ইট ইজ প্রডিউসড, এটি উৎপাদিত হচ্ছে বা তৈরি হচ্ছে কমার্শিয়ালি, বাণিজ্যিকভাবে। ইউ ক্যান ফাইন্ড দেম, তুমি তাদের খুঁজে পাবে ইন ম্যানি এক্সপেন্সিভ হ্যান্ডিক্রাফট শপস, অনেক দামি হস্তশিল্পের দোকানে, ইন সিটিজ, শহরের। অর্থাৎ নকশিকাঁথা এটাকে বাণিজ্যিকভাবে উৎপাদন করা হচ্ছে এবং এগুলো তুমি খুঁজে পাবে শহরের বিভিন্ন দামি হস্তশিল্পের দোকানে। দ্য কুইল্টস আর নাও, এই কাঁথাগুলোর এখন ইন গ্রেট ডিমান্ড, অনেক চাহিদা, বিকজ, কারণ, অফ দ্য কালারফুল প্যাটার্ন, এটার হচ্ছে রঙিন নকশার কারণে, অ্যান্ড ডিজাইন, এবং এটার ডিজাইনের কারণে, এমব্রয়ডারিড অফ অন দেম, এটার উপর যে সূচিকর্ম দ্বারা নকশা করা হয়। ঠিক আছে, অর্থাৎ এখানে বলা হলো যে বর্তমানে নকশিকাঁথা বাণিজ্যিকভাবে তৈরি করা হয়, শহরের অনেক দামি হস্তশিল্পের দোকানে এগুলো পাওয়া যায়। রঙিন নকশা ও সুন্দর সূচিকর্মের কারণে নকশিকাঁথার চাহিদা এখন অনেক বেশি। তো শিক্ষার্থীরা, আমাদের আজকের ভিডিওতে এতটুকুই ছিল। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে এবং পরবর্তীতে কোন পার্টের উপর ভিডিও দেখতে চাও সেটি অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এবং এর পরবর্তীতে আমাদের যে লেসনগুলো রয়েছে সেই লেসনগুলোর উপর কিন্তু ভিডিও ক্রমাগত আসবে। এজন্য চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, যাতে করে ভিডিও দেওয়া মাত্রই তোমাদের কাছে পৌঁছে যায়। সো দেখা হবে অন্য একটি ভিডিওতে। সে অবধি সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।